বর্তমান সময়ে সবার হাতে হাতে স্মার্টফোন। এই স্মার্টফোনে আমরা এন্টারটেইনমেন্টের জন্য টিকটকের মতো সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করি, কিন্তু এই টিকটক ইউজ করায় যদি মৃত্যুর কারণ হয়ে যায় তাহলে কেমন হবে? আজকে যে গল্প আপনাদের মাঝে নিয়ে এসেছি সে গল্পে একের পর এক মার্ডার হচ্ছে টিকটকের মতো প্ল্যাটফর্ম ইউজ করার জন্য। পুলিশ কি পেরেছিল এই মার্ডার রহস্যের সমাধান করতে? জানতে পারবেন আজকের এক্সপ্লেনেশন থেকে। তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পটা শুরু হয় দুই স্কুল পড়ুয়া কিশোরকে নিয়ে, আরিফ আর নিলয়। তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড, সবকিছু একসাথেই করে, এমনকি দুষ্টুমিতেও একজোট। একদিন তারা ঠিক করে স্কুল পালাবে। সেই বিকেলটা ছিল একটু অন্যরকম। রোদে হালকা ঝাঁঝ, মনটা তাদের দুজনেরই উঠছে স্বাধীনতার আনন্দে। স্কুলের পেছনের ছোট গেট দিয়ে চুপি চুপি পালিয়ে যায় তারা, যেন কোনো বড় অপরাধ করে ফেলেছে। স্কুল থেকে পালিয়ে তারা সোজা চলে যায় তাদের প্রিয় জায়গায়, একটা পুরনো সাইবার ক্যাফে। জায়গাটা ছোট, আলো আঁধারিতে ভরা। কম্পিউটারের স্ক্রিনগুলোয় ঝলমল করছে নানা দেশের চ্যাট রুম। সেখানে বসে তারা বিদেশি মেয়েদের সঙ্গে চ্যাটিং শুরু করে, তাও আবার অচেনা ভাষায়, অচেনা মুগ্ধতায়। এই ভার্চুয়াল জগৎটাই যেন তাদের কাছে বাস্তবের চেয়ে বেশি রোমাঞ্চকর লাগে। দিন যায়, সপ্তাহ পেরোয়, তারা প্রায় প্রতিদিনই স্কুল ফাঁকি দিয়ে এই ক্যাফেতে চলে আসে। চ্যাটিং, হাসি ঠাট্টা আর কিশোর বয়সের কৌতূহলে ভরা সময় কাটায়। কিন্তু একদিন সব কিছু বদলে যায়। সেদিনও তারা ঠিক আগের মতোই ক্যাফেতে আসে, কিন্তু বিদেশি মেয়েটি যার সঙ্গে তারা নিয়মিত কথা বলে সে অনলাইনেই নেই। একঘেয়েমিতে কাটাতে তারা ভাবে, চল একটু ব্লু ফিল্ম দেখি। সেই বোকা নিষ্পাপ উত্তেজনায় তারা ঢুকে পড়ে একটা অচেনা ওয়েবসাইটে। ভিডিওটা চালু হতেই কয়েক সেকেন্ডের মধ্যে নিস্তব্ধ হয়ে যায় ঘর। স্ক্রিনে তারা যা দেখে তা তাদের শ্বাস রোধ করে দেয়। সেই ভিডিওর নারী আর অন্য কেউ নয়, আরিফের নিজের মা। মুহূর্তেই তার মুখের সব রং উবে যায়। লজ্জা, ঘৃণা, কষ্ট, অপমান সব মিশে যায় একটা অজানা যন্ত্রণায়। দৌড়ে বেরিয়ে যায় আরিফ, ছুটে যায় বাসায়। কাঁপা হাতে দরজা খোলে আর দেখে তার মা ফ্যানের সঙ্গে ঝুলছে। এক মুহূর্তে তার পৃথিবী ভেঙে চুরমার হয়ে যায়। বেশ কয়েক বছর পর কাহিনী এগোয়। এবার আমরা দেখি এক নতুন দৃশ্য। এক সিঙ্গেল বাবা আর তার কিশোরী মেয়ে। তাদের সম্পর্কটা যেন হাসি মজায় ভরা ছোট্ট একটা যুদ্ধক্ষেত্র। বাবা ফয়সাল শাহরিয়ার বাড়ির ট্যাঙ্কি পরিষ্কার করছে, আর তার মেয়ে রিয়া মোবাইল হাতে সেই দৃশ্য ভিডিও করছে আর মজা নিচ্ছে। তাদের খুনসুটি যেন প্রতিদিনের জীবনের অংশ। পরের দৃশ্যে দেখা যায় ফয়সাল তার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে তার পুরনো স্কুটি চালিয়ে। রিয়া বারবার বলে, বাবা, এই প্রাচীন স্কুটি নিয়ে আমি স্কুলে যেতে চাই না, আমার বেশ লজ্জা করে। ফয়সাল হেসে বলে, এই স্কুটিতেই কিন্তু তোমার আম্মুকে একসময় প্রপোজ করেছিলাম। দুজনের মধ্যে হাসি ঠাট্টায় ভরে ওঠে সকালটা। এভাবে আমরা জানতে পারি ফয়সাল শাহরিয়ার কোনো সাধারণ মানুষ নন। তিনি একজন সাসপেন্ডেড সিআইডি অফিসার। তিনি ছিলেন অত্যন্ত দক্ষ, কিন্তু তার প্রবল মেজাজ ও ইন্টারোগেশনের সময় অতিরিক্ত সহিংসতার কারণে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেদিনই ফয়সালের পুরনো বস, যিনি কিনা তার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, তাকে অফিসে ডেকে পাঠায়। অফিসে ঢুকতেই তাদের মধ্যে পুরনো দিনের বন্ধুত্বের স্নেহ আর শ্রদ্ধা ফিরে আসে। কিন্তু কথা বেশি এগোনোর আগেই বস একটা ফাইল টেবিলের উপরে রাখে, একটা নতুন কেস ফাইল। ফাইল খুলেই ফয়সালের চোখ কপালে ওঠে। একটা মেয়ের আত্মহত্যার কেস। মিডিয়া বলছে মেয়েটি সাইবার বুলিং এর শিকার ছিল। তার ব্যক্তিগত একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পরেই মেয়েটি আত্মহত্যা করে। মেয়েটির নাম সুবর্ণা। এবার তদন্ত শুরু হয়। ফয়সাল কেস হাতে নিয়েই ছুটে যায় ক্রাইম সিনে। সুবর্ণার রুমে গিয়ে চারপাশ দেখছে, নিঃশব্দে শ্বাস নিচ্ছে, যেন প্রতিটি জিনিস থেকে সত্যের গন্ধ পেতে চায়। সুবর্ণার বাবা ভেঙে পড়েছেন, তার চোখে অশ্রু। তিনি কাঁপা কণ্ঠে বলেন, স্যার, আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো, আর ওই এই ভিডিওটা ভাইরাল করেছে। সেই কথাই ফয়সালকে নতুন এক দিকের দিকে ঠেলে দেয়। সিন শিফট করে দেখানো হয় এক রহস্যময় চরিত্র। আপাতদৃষ্টিতে সে পার্টিবাজ লোক, কিন্তু তার চারপাশে এক ধরনের কালো ছায়া। তাকে দেখা যায় একটা পার্টিতে, যেখানে মদ, নাচ আর অনৈতিক কর্মকাণ্ডে ভরা পরিবেশ। গোপনে সে এসব ভিডিও রেকর্ড করে রাখে, আর সেই ভিডিওগুলোর একটিতেই ছিল সুবর্ণা। যে ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিও দেখে ভেঙে পড়েছিল সে। আর এখন তদন্ত করছে ফয়সাল। ফয়সাল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে। সেখানে ছেলেটির মুখ দেখা যায় না, কিন্তু তার হাতে একটা অদ্ভুত ট্যাটু চোখে পড়ে, একটা সাপ আর আগুনের প্রতীক জড়ানো নকশা। ফয়সাল বুঝে যায়
এই ট্যাটুই এখন তার একমাত্র সূত্র। সেই ট্যাটুর রহস্যের পেছনেই শুরু হয় তার তদন্ত, একটা তদন্ত যা শুধু সুবর্ণার মৃত্যুর রহস্যই নয়, বরং ফয়সালের নিজের অতীতের গভীর অন্ধকারের দিকেও নিয়ে যাবে। এবার চলে আসে একটা অসম্পূর্ণ ভালোবাসার কাহিনীতে। সেদিনও ফয়সাল অফিসের ডেস্কে বসে শেষ ফাইলটা সাইন করছিল। ঘড়িতে তখন রাত 8টা ছুঁই ছুঁই। জানালার বাইরে অন্ধকার নামছে, শহরের আলো ঝিমিয়ে পড়ছে। তবুও তার চোখে একটাই তারা, যেন তাড়াতাড়ি সব শেষ করে বাড়ি ফেরা যায়, কারণ তার জন্য অপেক্ষা করছে এক জোড়া ছোট্ট হাত, নাম জুই। অফিস থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরতেই ছোট্ট জুই দৌড়ে এসে তার গলায় ঝাঁপিয়ে পড়ে। বাবা, তুমি এত দেরি করলে কেন? আমি কতবার বলেছি আজকে তাড়াতাড়ি আসবে? ফয়সাল হেসে মেয়েকে কোলে তুলে নেয়, বলে, বাবু, অফিসে একটু বেশি কাজ ছিল, এখন থেকে আগে আসার চেষ্টা করব, ঠিক আছে? এরপরেই দুজনের ছোট্ট পৃথিবী শুরু হয়। জুই কখনো বাবার মুখে চামচ দিয়ে ভাত খাওয়ায়, কখনো বলে, বাবা গল্প বলো না। আর ফয়সালও যেন মেয়ের হাসির মধ্যে নিজের ক্লান্ত দিনটাকে ভুলে যায়। স্ত্রীর মৃত্যুর পর থেকেই ফয়সালি জুইয়ের মা, বাবা, বন্ধু সব। সে জানে একা হাতে সন্তান বড় করা সহজ নয়, কিন্তু জুইয়ের প্রতিটি হাসি, প্রতিটি মিষ্টি কণ্ঠ যেন তাকে নতুন করে বাঁচতে শেখায়। পরের দিন সকালে অফিসে পৌঁছাতেই সহকারী এসে জানায়, স্যার, আপনি যে ট্যাটুটা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই ব্যাপারে কিছু খবর পাওয়া গিয়েছে। ফয়সাল চেয়ারে হেলান দিয়ে বলে, বলো কি খবর? সহকারী গম্ভীর গলায় জানায়, স্যার, একজন লোক ট্যাটুটাকে চিনতে পেরেছে। বলে, এই ট্যাটু সে একবার একটা মেয়ের শরীরে দেখেছিল। মেয়েটা এখন কোথায় সেটা খুঁজছি। ফয়সাল চোখ বন্ধ করে গভীরভাবে ভাবে, এই কেসটা সাধারণ নয়। ভিকটিম সুবর্ণা, যার মৃত্যু এখনও রহস্যে ঢাকা। প্রতিদিনই নতুন কিছু সূত্র পাওয়া যাচ্ছে, কিন্তু সব কিছু যেন এক অদৃশ্য সুতোয় গাঁথা। এরই মধ্যে দরজা খুলে ঢোকেন এক মধ্যবয়সী মানুষ, ভিকটিম সুবর্ণার বাবা। চোখ লাল, মুখে অস্থিরতা, কণ্ঠ কাঁপছে। স্যার, আমার মেয়ের কেসটা কত দূর গেল? প্রতিদিন ঘুমাতে পারি না, ওর মুখটা চোখের সামনে ভাসে। ফয়সাল কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর শান্তভাবে বলে, আমি বুঝতে পারছি আপনার কষ্ট, কিন্তু তদন্তে তো সময় লাগে। আমরা এগোচ্ছি, দয়া করে আপনি একটু ধৈর্য ধরুন, আমাদের কাজটা আমাদের করতে দিন। লোকটি নিঃশব্দে কাগজের দিকে তাকিয়ে থাকে, তারপর এক মুহূর্তের জন্য ফয়সালের চোখে তাকায়। সেখানে দেখতে পাওয়া যায় এক অসহায় বাবার আর্তনাদ। সেদিন রাতে ফয়সাল বাড়ি ফিরলে খালা হেসে বলে, আপনার মেয়েটা আজ সারাদিন ঘর তছনছ করেছে, খেলনা ছুঁড়ে মেরেছে, আবার আমার চশমাও লুকিয়ে রেখেছে। ফয়সাল হেসে বলে, ওর এনার্জি বেশি খালা, হয়তো একটু কাজে লাগানো দরকার। পরদিন সকালে তাই সে জুইকে নিয়ে যায় শহরের একটা বিখ্যাত নাচের স্কুলে। সে ভাবছিল নাচ শেখার মাধ্যমে হয়তো শৃঙ্খলা শিখবে, মনোযোগী হবে, কিন্তু গিয়ে শুনল নতুন কোর্স শুরু হয়ে গেছে, ভর্তি নেওয়া বন্ধ। ফয়সাল অনেক অনুরোধ করার পরেও কর্তৃপক্ষ রাজি হয় না। তখন পাশে দাঁড়ানো এক শিক্ষিকা রাইমা দৃশ্যটা লক্ষ্য করে। সে ছোট্ট জুইয়ের মুখে সরল হাসি দেখে মুগ্ধ হয়ে যায়। রাইমা ম্যানেজারকে বলে, ওকে ভর্তি করে নিন, আমি দায়িত্ব নিচ্ছি। জুই এবার খুশিতে হাততালি দেয়। ধন্যবাদ ম্যাডাম। ফয়সাল কৃতজ্ঞ কণ্ঠে বলে, আপনি না থাকলে হয়তো আজকে মেয়েটার স্বপ্ন পূরণ হতো না। রাইমা হাসে আর বলে, ছোট বাচ্চাদের স্বপ্ন থামানো যায় না মিস্টার ফয়সাল। পরের দৃশ্যে দেখা যায় রাইমার ছোট বোন রাইসাকে। সারাদিন ফোন হাতে টুংটাং অ্যাপ নিয়ে ব্যস্ত। রুমের এক পাশে রিং লাইট, অন্য পাশে মোবাইল স্ট্যান্ড। সে নিজের নাচের ভিডিও করছে, গানে ঠোঁট মিলিয়ে ডায়লগ বলছে। সে বলে, এই ভিডিওটা ভাইরাল হলেই আমি বিখ্যাত হয়ে যাব। এটা বলে সে নিজেই নিজের সাথে কথা বলে। একদিন তার ইনবক্সে একটা মেসেজ আসে। মেসেজটা করে টুংটাংয়ের সুপারস্টার রিমন। রাইসা উচ্ছ্বাসে ফোন হাতে নিয়ে চিৎকার করে ওঠে, ও মাই গড, রিমন আমাকে মেসেজ দিয়েছে। তারপর দুজনে শুরু করে ডুয়েল ভিডিও বানানো। তারপর ভিডিও দ্রুত ভাইরাল হয়, হাজার হাজার লাইক কমেন্টে ভরে যায়। রাইসা নিজেকে এখন সেলিব্রিটি ভাবতে শুরু করে, কিন্তু ভাইরাল হওয়ার নেশায় সে বাস্তবতা থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, যেটা রাইমা টের পায়, তবু কিছু বলে না। এদিকে কেসের কোনো অগ্রগতি না দেখে সুবর্ণার বাবা সাংবাদিকের সামনে ক্ষোভ উগরে দেন। টিভির ক্যামেরার সামনে তিনি চিৎকার করে বলেন, আমার মেয়ের বিচার আমি পাবো না? পুলিশ শুধু সময় নিচ্ছে, কিন্তু ফল নেই। তারপর পকেট থেকে মেয়ের বয়ফ্রেন্ডের ছবি বের করে সবাইকে দেখান। এই ছেলেটাই আমার মেয়ের সর্বনাশ করেছে, ওই ইন্টারনেটে মেয়ের ভিডিও ছড়িয়েছে, ওকে ধরলেই সবকিছু জানা যাবে। লাইভ সম্প্রচারটা দেখার সময় ফয়সাল বুঝতে পারে পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। জনমতের চাপ এখন পুলিশের ওপর, আর তার উপরেও। একদিন হঠাৎ খবর আসে সুবর্ণার বয়ফ্রেন্ডকে নাকি একটা এলাকায় দেখা গিয়েছে। ফয়সাল দ্রুত টিম নিয়ে সেখানে যায়। রাতের অন্ধকারে পোর্টের বাতাস ভারী,
লবণের গন্ধ, নোংরা জল আর অজস্র নীরবতা। হঠাৎ তারা দেখতে পায় এক তরুণ মাটিতে নিথর হয়ে পড়ে আছে, মাথা ফেটে রক্তে ভিজে গেছে। ফয়সাল নিচু হয়ে দেখে সে আর অন্য কেউ নয়, সুবর্ণারই বয়ফ্রেন্ড। পাশে পড়ে আছে এক অস্বাভাবিক বড় ইট, যার গায়ে রক্তের দাগ। ফয়সাল ইটটি সাবধানে এভিডেন্স ব্যাগে রাখে। তার চোখে তখন একটাই ভাবনা, এই ইটটা শুধু একটা প্রমাণ নয়, হয়তো রহস্যের চাবিকাঠিও। অফিসে ফিরে ফয়সাল টিম নিয়ে সিসিটিভি ফুটেজ ঘেটে দেখতে থাকে। হঠাৎ একটা ফ্রেমে থেমে যায় সবাই। স্ক্রিনে দেখা যাচ্ছে সুবর্ণার বাবাকে। সহকর্মীরা চমকে বলে, স্যার, তাহলে উনি বয়ফ্রেন্ডকে মেরেছেন? কেউ বলে বিচারের চাপ সামলাতে না পেরে হয়তো রেগে গিয়েছিলেন। ফয়সাল চুপ করে মনিটরের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, না, এত সহজ না, হয়তো কাকতালীয়ভাবে উনি ওখানে গিয়েছিলেন। সত্যিটা জানা দরকার। তার কণ্ঠে দৃঢ়তা, চোখে ক্লান্তি, কারণ জানে এই কেস শুধু একটা হত্যার নয়, এটার পেছনে লুকিয়ে আছে আরও গভীর অন্ধকার। সেদিন এত ব্যস্ততায় ফয়সাল জুইকে নাচের স্কুল থেকে নিয়ে আসতেই ভুলে যায়। রাইমা ফোন করে জানায়, আপনার মেয়েটা তো এখনো বসে আছে, আপনি কি আসছেন? এবার ফয়সাল ফাইল রেখে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে জুই একদম মুখ ফুলিয়ে বসে আছে। সে বলছে, বাবা, তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে তাড়াতাড়ি আসবে। এইটা বলে চোখ ঘুরিয়ে নেয় জুই। রাইমা মৃদু হেসে বলে, আপনি চাইলে আমি জুইকে বাসায় পৌঁছে দিতে পারি। ফয়সাল নিঃশ্বাস ফেলে বলে, না, আমি আমার মেয়েকে নিজেই নিয়ে যাব। সারাদিন কাজের চাপের সময় পাই না, অন্তত দিন শেষে মেয়ের সঙ্গে কিছু সময় তো কাটাতে চাই। রাইমা তাকিয়ে থাকে ফয়সালের মুখের দিকে, একজন ক্লান্ত অথচ ভালোবাসায় ভরা বাবার মুখ। তার চোখে যেন এক টুকরো মমতা জমে আছে। রাত গভীর, গাড়ির জানালা দিয়ে শহরের আলোগুলো ঝলমল করছে। ফয়সাল গাড়ি চালাচ্ছে, পাশে ঘুমিয়ে আছে জুই। রেডিওতে হালকা গান বাজছে, তুমি আছো হৃদয়ে, তাই বাঁচি প্রতিক্ষণ। কিন্তু ফয়সালের মনে শান্তি নেই। ইট, ট্যাটু, সুবর্ণা সব মিলিয়ে তার ভেতরে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর সন্দেহের ছায়া। সে জানে সামনে যে পথ তা আরও অন্ধকার, আরও বিপজ্জনক। গাড়ির আয়নায় তাকিয়ে নিজের চোখে সে এক মুহূর্তের জন্য সুবর্ণার মুখ দেখতে পায়। ম্লান আলোয় যেন কেউ তাকে কিছু বলতে চাইছে। ফয়সাল এবার নিঃশব্দে বলে, আমি তোমার এই সত্যটা খুঁজে বের করব সুবর্ণা। পরের দিন অফিসে ঢুকেই ফয়সাল আবার নতুন একটা কেস হাতে পায়। কেসটি আগের ঘটনার মতোই, একই প্যাটার্নে, একই রকম ভাইরাল ভিডিও জড়িত। এবার ফতুল্লার এক স্কুল শিক্ষিকার ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মাত্র 3 ঘন্টার মাথায় খবর আসে সেই শিক্ষিকা আত্মহত্যা করেছেন। ফয়সাল চুপ করে বসে থাকতে পারে না। সে ঘটনাটির প্রতিটি দিক খুঁটিয়ে খুঁটিয়ে তদন্ত করে ও সোশ্যাল মিডিয়ার ডাটা বিশ্লেষণ করে বসকে জানায়। গত 2 বছরে মোট 16টি ভিডিও ভাইরাল হয়েছে, আর সেই ভিডিওর ভিকটিমদের মধ্যে 5 জন আত্মহত্যা করেছে। সব ভিডিও একই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং আশ্চর্যের বিষয়, কোনো ভিডিওতেই কোনো ছেলের মুখ দেখা যায়নি। এই তথ্যগুলো শুনে ফয়সাল বলে, স্যার, এখানে নিশ্চয়ই কোনো বড় খেলা আছে। কেউ না কেউ পর্দার আড়াল থেকে একটা বিশাল চক্র চালাচ্ছে। সে আরও সন্দেহ করে, হয়তোবা এসব ভিডিও দেখে ভিকটিমদের ব্ল্যাকমেইল করা হচ্ছে। তারপরে তার মাথায় একটা প্রশ্ন জাগে, তাহলে সুবর্ণার বয়ফ্রেন্ডকে কে মেরেছিল? বস ফয়সালকে নির্দেশ দেয়, যেভাবেই হোক দ্রুত সব রহস্য উদ্ঘাটন করো। সেদিনও প্রচণ্ড কাজের চাপ ছিল ফয়সালের, তাই প্রতিদিনের মতো সে মেয়েকে স্কুল থেকে নিতে যেতে পারে না। বাধ্য হয়ে রাইমাই জুইকে বাসায় পৌঁছিয়ে দেয়। বিষয়টি ফয়সালকে একদিকে লজ্জিত করে, আবার অন্যদিকে রাইমার দায়িত্ববোধে খুশিও লাগে। সৌজন্যতা স্বরূপ এবার ফয়সাল নিজেই রাইমাকে স্কুটিতে করে তার বাসায় পৌঁছিয়ে দিতে চায়। কিন্তু মাঝ পথে হঠাৎ পুরনো স্কুটারটি বিকল হয়ে যায়। তখন দুজনের মধ্যে এক রাশ মজার খুনসুটি চলে। রাইমা ঠাট্টা করে বলে, এটা স্কুটি নয়, এটা তো ইতিহাসের অংশ। ফয়সাল হেসে বলে, এই ইতিহাসই একদিন আমাদের কাহিনীতে জায়গা পাবে। মুহূর্তটা হালকা ও হাস্যোজ্জ্বল ছিল। কিন্তু সেই রাতেই হঠাৎ খবর আসে, যার সঙ্গে সেই স্কুল শিক্ষিকার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছে সেও খুন হয়েছে। এবার কেস আরও জটিলতার দিকে যায়। পরদিন সকালে ফয়সাল তার পুরো টিম নিয়ে খুনের ঘটনাস্থলে পৌঁছে যায়। জায়গাটা একেবারে জনমানবহীন। চারিদিকে পুলিশ টেপ, রিপোর্টার আর কৌতূহলী ভিড়। ফয়সাল জায়গাটা ঘুরে দেখে। মার্ডার ওয়েপন হিসেবে ব্যবহৃত হয়েছে আবারও একটা ইট। সঙ্গে সঙ্গে তার চোখে ভেসে ওঠে আগের কেসের কথা, কারণ সুবর্ণার বয়ফ্রেন্ডকেও একই রকম ইট দিয়ে মারা হয়েছিল। বিষয়টা এখন আর কাকতালীয় মনে হচ্ছে না। এই মিলগুলোই ফয়সালকে আরও ভাবিয়ে তোলে, এ যেন এক ভয়ঙ্কর পরিকল্পিত চক্র। ওদিকে টুংটাং জনপ্রিয় সুপারস্টার রিমন আর রাইসার মধ্যে সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হয়ে ওঠে। রিমন রাইসাকে সিনেমার নায়িকা বানানোর স্বপ্ন দেখায়, ভালোবাসার প্রতিশ্রুতিও দেয়। একসময় রিমন চায় রাইসার সঙ্গে ফিজিক্যাল রিলেশন গড়তে, কিন্তু রাইসা তাতে রাজি হয় না। সে দৃঢ়ভাবে বাধা দেয়। রিমনের আচরণে রাইসা অস্বস্তি বোধ করে। একই সময়ে অন্য এক লোক, এক অপরিচিত ব্যক্তি রাইসার একটা গোপন ভিডিও দেখছে।
এদিকে দ্বিতীয় ভিকটিমের মার্ডার লোকেশনে ফয়সাল গিয়ে আরেকটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সেখানে উপস্থিত সুবর্ণার বাবা। এখন সন্দেহের তীর ঘুরে যায় তার দিকেই। ফয়সাল ভাবে হয়তো মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই উনি সবাইকে মারছেন, কিন্তু বিষয়টা এখনো স্পষ্ট নয়। পরের দিন বিকেলে রিমন রাইসাকে নিয়ে যায় এক রহস্যময় ব্যক্তির কাছে, যার নাম জ্যাক। রিমনের ভাষায় এই জ্যাকই নাকি তাকে নায়িকা বানাতে সাহায্য করবে। জ্যাক প্রথম দেখাতেই রাইসাকে দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। বলে, তুমি তো এখন নেট দুনিয়ায় ভাইরাল, তোমাকে কেউ আর থামাতে পারবে না। কিছুক্ষণ পর জ্যাক বলে, আজ রাতে আমার কিছু ভিআইপি অতিথি আসবে পার্টিতে, তুমি তাদের একটু বিনোদন দেবে, বিনিময়ে পাবে মোটা অঙ্কের টাকা। রাইসা অবাক হয়ে ওঠে এবং স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি কোনো পার্টিতে যেতে পারবো না। জ্যাকের মুখের হাসি তখন মিলিয়ে যায়। সে রাইসাকে একটা ভিডিও দেখায়, যেটা দেখে রাইসার চোখ কপালে ওঠে। সেটি তারই গোপন ভিডিও। সেই ভিডিওটাই আগের রাতে কেউ একজন দেখছিল। রাইসার রাজি না হওয়ায় জ্যাক হুমকি দেয়। সে বলে, তোমার এই ভিডিওটা এখন আমি নেটে ছেড়ে দেব। রাইসা চুপচাপ থাকে, কিন্তু জ্যাক তার কথার মতোই কাজ করে। ভিডিওটা কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়। যা দেখে তার বোন রাইমাও। নিজের বোনকে এমন পরিস্থিতিতে দেখে রাইমা এক মুহূর্ত সময় নষ্ট করে না, সরাসরি দৌড়ে বাড়িতে যায়। গিয়ে দেখে রাইসা নিজের জীবন শেষ করে দিতে যাচ্ছে। কান্না আর চিৎকারের মাধ্যমে রাইমা কোনো রকমে তার বোনকে বাঁচিয়ে ফেলে। সবকিছু সামলে রাইমা দ্রুত ফয়সালকে ফোন করে ঘটনাটা জানায়। ফয়সাল তখনই জানায় ভিডিওটা সব জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু রিমনকে কোথাও পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ফয়সালের দল রিমনকে ধরে ফেলে। কয়েকদিন ধরে তারা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল। হোটেল, ঘাট, পুরনো মার্কেট, এমনকি রিমনের বন্ধু বান্ধবের বাসাতেও তল্লাশি চলেছে। সব শেষে এক রাতে শহরের প্রান্তিক এলাকায় একটা পরিত্যক্ত গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ কক্ষে বসে ফয়সাল একের পর এক প্রশ্ন ছুড়ে দেয় রিমনের দিকে। তার গলা ভারী, চোখে আগুন। বল, কেন ভিডিও ভাইরাল করেছিস? প্রথমে রিমন মাথা নিচু করে থাকে, তারপর কাঁপা গলায় বলে, আমি জানি না স্যার, আমি কিছু করিনি। ফয়সাল এবার আরও রেগে ওঠে। বারবার একই উত্তর শুনে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রাগে তার চোখ লাল হয়ে ওঠে। সে টেবিলের উপরে রাখা লাইটারটা হাতে নেয় আর হঠাৎই রিমনের প্রাইভেট পার্টে আগুন ছুঁয়ে দেয়। চিৎকার করে কেঁপে ওঠে ঘরটা। যন্ত্রণায় কাঁতরায় রিমন। শেষমেশ সে ভেঙে পড়ে। কান্না জড়িত কণ্ঠে বলে, আমি ভাইরাল করিনি স্যার, আমি না, একজন করেছে, তার নাম জয়নাল, সবাই তাকে জ্যাক নামে চেনে। ফয়সাল থমকে যায়। জ্যাক নামটা তার কানে নতুন নয়। সে রিমনের কাছ থেকে ঠিকানা ও খোঁজ খবর নিয়ে দ্রুত অভিযান শুরু করে। টিমের কয়েকজন সদস্য নিয়ে সে রাতে শহরের বিভিন্ন স্পটে জ্যাককে খুঁজতে থাকে। অবশেষে পুরান ঢাকার একটা গোপন জায়গায়, যেখানে জ্যাক সাধারণত লুকিয়ে থাকে, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। ফয়সাল এবার শুরু করে ইন্টারোগেশন। ঘন্টার পর ঘন্টা চলে জেরা, কিন্তু মুখ খোলে না জ্যাক, বরং ঠান্ডা গলায় বলে, আমাকে কেউ ছুঁতেও পারবে না, বুঝলে? 1 ঘন্টার মধ্যেই আমি এখান থেকে চলে যাব। এই আত্মবিশ্বাসে ফয়সাল বিস্মিত হয়। ঠিক তখনই তার বস এসে জানায়, ওর জন্য অনেক ফোন এসেছে, তুমি ওকে ছেড়ে দাও, কারণ প্রপার লিগ্যাল ওয়েতে তাকে ধরা হয়নি। রাগ, হতাশা আর অসহায়তার মিশ্রণে ফয়সালের বুক একদম ভারী হয়ে যায়। তবুও নিয়মের বাঁধনে পড়ে তাকে জ্যাককে ছেড়েই দিতে হয়। ওইদিকে রাইমা দিন রাত তার ছোট বোন রাইসার সেবা করে যাচ্ছে। ওষুধ, খাবার, ঘুম সবকিছুই ঠিক মতো দেখাশোনা করছে সে। ধীরে ধীরে রাইসা কিছুটা সুস্থ হয়ে ওঠে। এই সময়ে ফয়সাল আসে তাদের বাসায়। রাইমাকে দেখে বলে, তুমি কি আমাকে কেসে একটু হেল্প করতে পারবে? রাইমার সম্মতি জানায়, কারণ এখন তার একটাই লক্ষ্য, বোনের সঙ্গে যা ঘটেছে তার বিচার। এদিকে তদন্তের নতুন মোড় আসে। ফয়সাল এবার ধরে ফেলে সুবর্ণার বাবাকে, যিনি প্রথমে ভিকটিমের অভিভাবক হলেও এখন সন্দেহভাজনদের তালিকায় উঠে এসেছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি সব খুলে বলেন, একদিন দেখি আমার বাড়ির দরজার সামনে একটা খাম পড়ে আছে, ভিতরে একটা সিম কার্ড আর একটা চিঠি। সেখানে লেখা, তোমার মেয়ের আরও 3টা ভিডিও আমার কাছে আছে, আমার হয়ে কাজ না করলে এগুলো ইন্টারনেটে ছেড়ে দেব। এই ভয়ে তিনি তাদের হয়ে কাজ করতে শুরু করেন আর সেই সিম দিয়ে তাদের সাথে যোগাযোগ রাখতেন। তিনি বলেন, সুবর্ণার সঙ্গে যার ভিডিও ভাইরাল হয়েছে তাকে মারবে। সব কথা শুনে ফয়সাল মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু হঠাৎ সুবর্ণার বাবা বলে, ও বলেছিল তোমার সাথেও নাকি তার কিছু দেনা পাওনা আছে। এই কথায় ফয়সাল কিছুটা থমকে যায়। সন্দেহ, ভয় আর বিভ্রান্তি মিশে যায় তার চোখে। সে জিজ্ঞেস করে, লোকটা কি নাম বলেছিল? সে জানায়, বলেছিল নামটা যিশু। নামটা শুনে ফয়সালের মনে হয় কোথাও যেন শুনেছে। মাথায় যেন এবার চিন্তার ঝড় বয়ে যায়। এই সময় তার টিমের অন্য সদস্যরা এসে জানায়, স্যার, সবকিছুর পেছনে জ্যাকি আছে, ওকে আবার ধরতে পারলে এবার এমনি সব বলে দেবে। ফয়সাল সিদ্ধান্ত নেয় জ্যাককে আবার ধরতে হবে। এদিকে রাইসা কিছুটা সুস্থ হয়ে দৈনন্দিন কাজকর্ম শুরু করে, কিন্তু সমাজ তো সহজে ভালো চোখে দেখে না। রাস্তাঘাটে, দোকানে, এমনকি বাজারেও যখনই সে বের হয়, মানুষ ফিসফিস করে। কেউ বলে, এই সে মেয়ে,
কেউ বা আবার তাকে দেখে হাসে। সব শুনে রাইসার মন ভেঙে যায়। রাইমা প্রতিবাদ করে, কিন্তু তার কণ্ঠ একা। সে একা কিছুই করতে পারে না। রাইসা ঘরে ফিরে দরজা বন্ধ করে দেয়। কাঁদতে কাঁদতে বলে, আমার আর বাঁচতে ইচ্ছে করে না আপু। রাইমা তাকে বোঝায়, জড়িয়ে ধরে, কিন্তু মন থেকে ভেঙে যাওয়া মানুষকে সে থামাতে পারে না। পরের দিন রাইমা যায় তার নাচের স্কুলে, কিন্তু সেখানেও আরেক আঘাত। সে জানতে পারে অনেক অভিভাবক তাদের মেয়েদের নাম কেটে দিয়েছে, কারণ রাইমা ম্যাডামের বোনের ভিডিও ভাইরাল হয়েছে। রাইমা এবার স্তব্ধ হয়ে যায়, ভেতরে ভেতরে ভেঙে পড়ে, কিন্তু মুখে কিছু বলে না। ঠিক তখনই একটা ফোন কল আসে। ওদিকের কণ্ঠ কাঁপছে, আপা, রাইসা আত্মহত্যা করেছে। ফোনটা হাতে নিয়ে রাইমার দুনিয়া থমকে যায়। প্রথমবার সে তার বোনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল, কিন্তু এবার আর পারল না। বোনের মৃত্যুর পর রাইমা আর চুপ থাকে না। সে লাইভে আসে, চোখে অশ্রু, কণ্ঠে আগুন। আমার বোনকে মেরেছে জ্যাক। মৃত্যুর আগে ও সব বলে গেছে। লাইভ ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। একজন নয়, একের পর এক মানুষ লাইভে এসে মুখ খুলতে শুরু করে। সবাই জ্যাকের শিকার, সবাই এক একজন ভিকটিম। তাদের সবার কণ্ঠে একই দাবি, জ্যাকের বিচার চায়। চতুর্দিকে আন্দোলন ছড়িয়ে পড়ে। মিডিয়া, সোশ্যাল মিডিয়া, রাস্তায় রাস্তায় মানুষ জ্যাকের বিরুদ্ধে স্লোগান দেয়। এই চাপের মুখে ফয়সালের বস তাকে নির্দেশ দেয় অফিসিয়ালি জ্যাককে ধরতে। ফয়সাল টিম নিয়ে বের হয়, কিন্তু পৌঁছে দেখে জ্যাকের নিথর দেহ মাটিতে পড়ে আছে। সে মারা গিয়েছে। ফয়সালের মনে প্রশ্ন জাগে, তাহলে কি এর পেছনে অন্য কেউ আছে? কেউ যে পর্দার আড়াল থেকে সব চালাচ্ছে? রহস্য আরও ঘনীভূত হয়। জ্যাককে না পাওয়ায় এবার তার কাছের একজন সহযোগীকে ধরে নিয়ে আসে ফয়সাল। কঠোর জিজ্ঞাসাবাদে প্রশ্ন ছুড়ে দেয়, তুই কেন মারলি জ্যাককে? লোকটি নির্বিকার কণ্ঠে বলে, আমি জ্যাককে মারিনি স্যার। ঘরে তখন নেমে আসে এক অদ্ভুত নীরবতা। ফয়সালের চোখে তখন কেবল একটাই প্রশ্ন, তাহলে আসল খুনিকে? ফয়সাল সমস্ত ক্লু একত্র করে মিলিয়ে দেখলে বোঝে, গত 2 বছরে 6 জন ইটের আঘাতে হত্যা হয়েছেন। হত্যাকাণ্ডগুলোর প্রতিটি কেসে জড়িত ছিল বিভিন্ন মেয়েদের ভাইরাল হওয়া ভিডিও। এসব ক্লু দেখে ফয়সালের প্রথম উপলব্ধি হলো কঠোর রূপরেখা, একই প্যাটার্ন। তাই তিনি ভাবেন, যারা সবচেয়ে উপরে আছে, যিনি নাটের বাটন টেনেছিলেন, সেই ব্যক্তিকে প্রথম নিশানা করা উচিত। সেই চিন্তা থেকেই ফয়সালের সন্দেহ দেখা যায় জ্যাকের ওপর, কারণ জ্যাকই পুরো ঘটনাবলীর নাটের গুরু হিসেবে দাঁড়ায়। এইসব উপলব্ধি তিনি বসের সঙ্গে শেয়ার করেন। আর তখনই তার মনে একজনের নাম বারবার ঘুরতে থাকে, যিশু। যিশু নামটি ফয়সালের মনে এক ধাক্কায় অতীতের একটা ক্ষত খুলে দেয়। তখনই তার স্মৃতিতে ভেসে ওঠে ছোটবেলার বন্ধু রাশেদের কথা, যার ডাকনাম ছিল যিশু। স্কুলে সেই দিনগুলোতে রাশেদ ও ফয়সাল ছিলেন অবিচ্ছেদ্য বন্ধু। একসাথে স্কুল এড়িয়ে সাইবার ক্যাফে গিয়ে বিদেশি মেয়েদের সঙ্গে চ্যাট করত তারা, একদম সিনেমার শুরুর সেই দৃশ্যের মতোই। তখন রাশেদের মায়ের এক অন্তরঙ্গ ভিডিও নেটে ভাইরাল হলে পুরো জীবনটাই উল্টে গিয়েছিল। অপমান আর কলঙ্কে ভেসে গিয়ে রাশেদের মা পরবর্তীতে আত্মহত্যা করেন। সেই স্মৃতির খোঁজে তিনি রাশেদের খালার কাছে গিয়ে জানতে চায় রাশেদের ঠিকানা, আর জানতে চায় সে বড় হয়ে কেমন দেখতে হয়েছে। খালার ঠিকানা দিতে পারেননি, তবে মোবাইলে থাকা পুরনো ছবি দেখিয়ে দেয়। সেই ছবিটাই ফয়সালকে হক চকিয়ে দেয়, কারণ ছবির মধ্যে যে ছেলেটিকে সে দেখছে তাকে সে একটা পার্টিতেই দেখেছিল, যেখানে রাশেদ গিটার দিয়ে গান গাইছিল। সেই পার্টি ছিল জ্যাককে ধরতে গিয়ে ফয়সাল উপস্থিত থাকার সেই ঘটনায়। দৃশ্য বদলে গিয়ে গল্পটা এসে পড়ে রিমনের ওপর। হঠাৎ করে কেউ একজন রিমনকে তুলে নেয়, এমন তথ্য ফয়সালের টিমের একটা সদস্য ফয়সালের কাছে পৌঁছিয়ে দেয়। কিন্তু ফয়সাল পূর্বেই রিমনের উপর কড়া নজর রেখেছিল, এমনকি রিমনের ফোনও ট্র্যাক করে রেখেছিল। তাই যখনই টিমে ফোনের লোকেশন আসে, ফয়সাল একা সরলভাবে সেখানে পৌঁছে যান। সেখানে গিয়ে সে দেখে রিমনকে একই রকমভাবে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, ঠিক আগেরগুলোর মতোই। রিমনের রক্তক্ষয়ী দেহ দেখে ফয়সালের মাথায় সব কাঁটা হয়ে পড়ে। তার সব সন্দেহ, সব ক্লু একসাথে জোড়া খায়। এটাকে আর ভুলে যাওয়ার কোনো উপায় নেই। রাশি দিয়ে এসবের রসদ। সব কিছু এক মুহূর্তেই পরিষ্কার হয়ে যায় ফয়সালের সামনে। ফয়সাল সরাসরি রাশেদের সামনে এসে বলে, তুমি এটা করলে আমাকে বলো। কিন্তু আড়াল থেকে রাশেদ ভয়ঙ্কর কণ্ঠে বলে, তোকেও আমি ইট দিয়ে মারব, কারণ তোর জন্যই আমার মা আত্মহত্যা করেছে। তার কথায় এমন এক তীব্র আক্রোশ ভেসে ওঠে যে ফয়সালের হৃদয় কেঁপে ওঠে। রাশেদ সব কটা অভিযোগ খুলে বলে, যদি তোর বাবার দ্বারা তোর কাছে ফোনটি না যেত, তাহলে তোর চাচাও আমার মায়ের সাথে এমন করতে পারত না। রাশেদ বোঝায় যে এই ফোনে ভিডিওটি করা হয়েছিল, সেই ফোনই ছিল সব অশুভ ঘটনার সূত্রধর। সে মনে করে ওই ফোন রেখেই তোর চাচা আমার মায়ের গোপন ভিডিও করে নেটে ছেড়ে দিয়েছে। সেদিনের পর থেকে এই কষ্ট নিয়ে সে বড় হয়েছে। মাকে রশি দিয়ে সে ঝুলতে দেখে তার ভেতরটা যন্ত্রণায় গেঁথে গিয়েছিল। সেই যন্ত্রণা বোঝানো যাবে না, তাই প্রথমে সে তার চাচাকে মেরে প্রতিশোধ নিয়েছিল। ইট দিয়ে ইটের ভাটায় মারলে তারপর থেকে প্রতিটি ভিডিওর সঙ্গে জড়িত লোককে সে একের পর এক নির্মমভাবে ইট দিয়ে মারছে। সে ফয়সালকে বলে, এখন বাকি আছিস শুধু তুই।
তাই তোকেও শেষ করে দেব। এই অভিযানের উত্তাপে রাশেদ হঠাৎ করে ফয়সালের দিকে গুলি চালায়। ফয়সাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রাশেদ ক্ষুব্ধ হয়ে ইট নিয়ে এগোতে থাকে ফয়সালের প্রাণ তন্ন তন্ন করে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে, কিন্তু তখনই ফয়সালের কাছে থাকা পিস্তলটি তার হাতের কাছে আসে। হঠাৎ করেই ফয়সালের মধ্যে থাকা প্রশিক্ষণ ও ঠান্ডা মাথা কাজ করে। সে নিজের পিস্তল টেনে রাশেদকে লক্ষ্য করে গুলি চালায়, আর তখনই রাশেদ মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্যের মাধ্যমেই শেষ হয় মুভিটি। আমরা টিকটকের মতো প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার লোভে যতটুকু করি, হয়তো তাতে করে আমরা নিজেও একদিন এমন অপরাধ ও বিপদের সম্মুখীন হতে পারি। তো আজকের এই মুভিটি আপনার কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।